প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প। নাম উপদ্রুত এলাকা। শুরু করছি দ্বিতীয় অংশ। বেডরুমে 4 পোস্টার বিছানা। এখন পর্যন্ত 1 পয়সাও ভাড়া শোধ করেনি বলে এতটুকু উদ্বেগ নেই ট্যাভেনারের। হাতে টাকা থাকলে যেমন রাজকীয় কায়দায় ওড়ায়, তেমনি এ ধরনের পরিস্থিতির সঙ্গেও সে অভ্যস্ত। অবশ্য হাতে তেমন টাকা থাকে না তার। কার্পেট বিছানো মেঝেতে পায়চারি করছিল ট্রাভেনার। অচেনা অন্ধকার শহরে দীর্ঘ সময় হেঁটে বেড়ানোর পর কামরায় ঢুকল সুজান। স্ত্রীকে দেখে রাগত্বস্বর কণ্ঠে চেঁচিয়ে উঠল ট্রাভেনার, কোথায় ছিলে? আমাকে আর ছোবে না তুমি, বলল সুজান। ঝগড়ার সময় নেই আমার, ঝাঁজের সঙ্গে বলল ট্রাভেনার। কপাল খারাপ যাচ্ছে, টাকা দরকার। তোমাকে দেয়ার মতো আর টাকা নেই আমার কাছে। $50 হলেই চলবে। $50ও নেই, ফেরত দিয়ে দেব। গ্রেট প্লেন্সে আমার পার্টনারের কাছে তার করে দিয়েছি আমি। $500 পাঠাবে সে। এখানকার পাওনা মিটিয়ে দিয়ে ওখানে যাবার জন্যে যথেষ্ট টাকা। মাথা নাড়ল সুজান। দুঃখিত গি, আমি দিতে পারছি না। ইচ্ছা থাকলেও দিতে পারতাম না। ইচ্ছা নেইও। দ্রুত সুজানের দিকে এগিয়ে এলো গি ট্রাভেনার। আঘাতের আশঙ্কায় হাত উপরে ওঠালো সুজান। এক হাতে হ্যান্ডব্যাগটা ছিল, ওটা ছিনিয়ে নিল ট্রাভেনার। চট করে পাল্লা খুলে ভেতরে হাত ঢুকিয়ে কয়েকটা মেয়েলি জিনিস বের করে একপাশে ছুঁড়ে ফেলল। মোটা একতারা নোট পেয়ে গুনতে শুরু করলো। 20, 30, 35, $38। ব্যাস, আর নেই। $500 আর এ কটাই অবশিষ্ট আছে, চড়া গলায় বলল সুজান। ওগুলো নিতে পারবে না তুমি। টাকাগুলো পকেটে ঠেসে ব্যাগটা একটা চেয়ারের দিকে ছুঁড়ে দিল ট্রাভেনার। আমার অপেক্ষায় রাত জেগো না গি। হ্যাসকা টানে দরজা খুলে বেরিয়ে গেল ট্রাভেনার। ফুফিয়ে কেঁদে উঠল সুজান। ধপ করে চেয়ারটাতে বসে পড়ল। এটার উপরই ব্যাগ ফেলে গেছে ট্রাভেনার। সব শেষ। কদিন ধরেই এমন কিছুর আশঙ্কা করছিল। ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু এখন বুঝতে পারছে এভাবে আর চলতে পারবে না। টাকাগুলো গি ছিনিয়ে নিয়েছে বলে তেমন ক্ষতি হয়নি। 6 সপ্তাহ আগে বাড়ি ছাড়ার সময় সঙ্গে করে আনা সব টাকা পয়সা হারানোর দুঃখ মেনে নিয়েছে ও। কিন্তু গি ট্রাভেনারের সঙ্গে ওর সম্পর্কটাই যেন ভাঙনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আজ থেকে 7 সপ্তাহ আগে ট্রাভেনারকে চিনতই না ও। ইন্ডিয়ানার এক ছোট শহরে সাদামাঠা জীবনযাপন করছিল। রোববারে গির্জায় যেত, বুধবার সন্ধ্যায় হাজিরা দিত ওয়েলফেয়ার মিটিংয়ে। নিজস্ব কিছু বন্ধুবান্ধব ছিল, কখনো তারা বেড়াতে আসতো, আবার কখনো বা ও নিজে যেত বেড়াতে। বাবা মা দুজনই আছে ওর। একজন অনুরাগীও ছিল ওর। মাথায় কম চুলওয়ালা ব্যাংক কর্মচারী লেস্টার কাহিল। 30-এর কাছাকাছি তার বয়স। একসময় ব্যাংকের ক্যাশিয়ার হবে সে। ইতিমধ্যে সমাজের গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হয়েছে। মোটামুটি সবাই তাকে ভালো চোখেই দেখে। আনুষ্ঠানিকভাবে বাগদান হয়নি ওদের, যদিও বিয়ের কথাবার্তা চলছিল। লেস্টার নিয়মিত দেখতে আসতো ওকে। বন্ধু মহলে সবাই ধরে নিয়েছিল সুজান শিগগিরই মিসেস কাহিল হতে যাচ্ছে। সুজানেরও এ ব্যাপারে আপত্তি ছিল না। গি ট্রাভেনারের গ্রামে পদার্পণ পাল্টে দিল সবকিছু। গির্জায় বুধবার রাতের সবাই যোগ দিতে লেস্টারের সঙ্গে যাবার পথে হোটেলের বারান্দায় তাকে বসে থাকতে দেখে সুজান। বাড়ি ফিরে যাবার সময়ও শ্যামলা লোকটা বারান্দাতেই ছিল। পরদিন রাস্তায় ওর সঙ্গে যেচে কথা বলে লোকটা। লোকটাকে অবশ্যই অগ্রাহ্য করা উচিত ছিল,
কিন্তু ট্যাভেনার দেখতে অসম্ভব সুন্দর, তার উপর ভদ্রতার প্রতিমূর্তি। ওর নাম জানতো ট্যাভেনার। সকালে বাবার সঙ্গে পরিচয় হওয়ার কথা জানায় ওকে। নিজেকে ড্রামার হিসেবে পরিচয় দেয় সে। ড্রামারদের ব্যাপারে জানতো সুজান। ছোটবেলা থেকে ড্রামারদের কথা শুনেছে। ওদের সঙ্গে মেয়েদের কথা বলতে নেই। কিন্তু সহজে দম্বার পাত্র নয় গি টাভেনার। শিকাগোর হেড অফিস থেকে জরুরি কোনো নির্দেশের অপেক্ষায় আরও দুদিন হোটেলে থাকতে হলো তাকে। শহরে তার আর কিছু করার না থাকায় সময় কাটানো দায় হয়ে পড়ল। শহরতলির দৃশ্যবলী অপূর্ব, সেদিকে বেড়ানোর প্রস্তাব দিল সে। প্রত্যাখ্যান করেছে সুজান, কিন্তু ঘন্টা পেরোনোর আগেই ভাড়া করা বাগি নিয়ে ওদের বাড়িতে হাজির হলো টাভেনার। তার সঙ্গে বেরিয়ে পড়ে ও। পরদিন ব্যাংক থেকে $500 তুলে গিয়ে টাভেনারের সঙ্গে শিকাগোর উদ্দেশ্যে ট্রেনে চাপে সুজান। শিকাগোতে ওদের বিয়ে হয়। সিলভার ডলার বসান বার বারশপের জন্যে বিখ্যাত পামার হাউসে ছিল ওরা। ওখানে দামি রেস্তোরাঁয় খেয়েছে। দারুণ একটা সময় কেটেছে। টাভেনার সুদর্শন আর মোহময়। সন্ধ্যায় যখন সে ব্যবসায়িক আলোচনায় যেত তখন বড্ড একাবোধ করত সুজান। বিয়ের 3 সপ্তাহ পর স্বামীর ব্যবসায়ের আসল রূপ জানতে পারেও। সে রাতেই হোটেল ত্যাগ করে ওরা। রেলরোড ডিপোয় এসে সেন্ট লুইয়ের পথ ধরে। ফেরত দেওয়ার শর্তে সুজানের কাছ থেকে $100 ধার করে টাভেনার। সেন্ট লুইতে প্ল্যান্টার্স হোটেলে ওঠে ওরা। আরামে কাটিয়ে দেয় 2টি সপ্তাহ। তারপর আবার রাতের অন্ধকারে হোটেল ত্যাগ করে একটা নৌকা ভাড়া করে সেন্ট পলে চলে আসে। পথ ভাড়া মেটানোর জন্যে আবার স্বামীকে টাকা ধার দেয় সুজান। ওকে মন্টানায় যাবার কথা বলেছিল টাভেনার। সেন্ট লুইতে নাকি এক লোকের সঙ্গে পরিচয় হয়েছে, ব্যবসা করবে তার সঙ্গে। নতুন জায়গা, নতুন করে ভাগ্য পরীক্ষা। কিন্তু সেন্ট পলে আসার পরপরই মোহ মুক্তি ঘটে যায় সুজানের। কিন্তু তখন আর কিছু করার ছিল না ওর। পেছনের পথ ধ্বংস করে এসেছে ও। বাড়ি শিকাগোয় থাকতে বাবা মাকে চিঠি লিখে শানদার হোটেলে থাকার কথা, শিগগিরই নিজের বাড়িতে ওঠার কথা জানিয়েছিল। লিখেছিল গি যোগ্য পুরুষ, অনেক লোকের সঙ্গে তার জানাশোনা। রেস্তোরাঁয় অনেকেই তাকে নাম ধরে ডেকে কথা বলে। গি অমন করে বলেছিল বলেই বাবা মায়ের কাছে চিঠি লিখে জানিয়েছে সুজান। পরে যা জেনেছে তার জানানোর উপায় ছিল না। জুয়ার টাকা শোধ করতে পারেনি বলে হোটেল থেকে পালানোর কথা আর লিখতে পারেনি। নিজেকে পেশাদার জুয়ারির স্ত্রী হিসাবে পরিচয় দিতে পারেনি। টাভেনার ওকে আঘাত করেছে, জোর করে টাকা ছিনিয়ে নিয়েছে। বাড়ির কাউকে কোনোদিন এসব কথা জানাতে পারবে না ও। আর কোনোদিন বাড়ি ফিরে যেতে পারবে না। 5 ভোরের দিকে ঘুমিয়ে পড়লেও অস্থিরতা কাটল না রসারের। বেশ দেরিতে ভাঙল ঘুম। 8টারও পরে নিচে এসে ডাইনিং রুমে নাস্তা সারল। উদ্দেশ্যহীনভাবে লবিতে এসে সুজান টাভেনারকে ডেস্কে দাঁড়িয়ে থাকতে দেখল। স্ট্রিট ডোরের দিকে এগোতে যাবে এমন সময় সুজানের কণ্ঠে আবেদন ঝরে পড়তে শুনল। আমার স্বামী সব ব্যবস্থা করবে বলছিল সুজান। ফিরে এসেই তোমার পাওনা মিটিয়ে দেবেও। কোত্থেকে ফিরবে? শীতল কণ্ঠে জানতে চাইল ম্যানেজার। মেইডের কাছে শুনলাম তার মালপত্র উধাও হয়ে গেছে। গতরাতে বিছানায় ঘুমায়নি সে। জানি, উদ্বিগ্ন কণ্ঠে বলল সুজান টাভেনার। হঠাৎ করে মন্টানায় যেতে হয়েছে ওকে, তবে ফিরে আসবে। দুঃখিত ম্যাডাম, দীর্ঘ কণ্ঠে বলল হোটেল ম্যানেজার। আজ সকালেই টাকাটা লাগবে আমার। $200, সেই সঙ্গে তোমার বিলের টাকাও। আমার কাছে টাকা নেই মিস্টার ওয়াগেনহেইম, বলল সুজান টাভেনার। আমার মানে মিস্টার টাভেনারের একটু টাকা পয়সার সমস্যা দেখা দিয়েছে। আর মিসেস টাভেনার, সোজাসাপটা বলল হোটেল ম্যানেজার।
তোমার গল্পটা শুনতে আর ভালো লাগছে না। তোমার স্বামী আমাকে $200 একটা বোগাস চেক দিয়ে সটকে পড়েছে। এটাই তো আসল ব্যাপার, নাকি? না না, মরিয়া কণ্ঠে চেঁচিয়ে উঠল সুজান টাভেনার। কথাটা ঠিক না। আমার স্বামী ফিরে আসবে। মন্টানা থেকে কেউ ফেরে না, ম্যাম, দীর্ঘ কণ্ঠে বলল হোটেল ম্যানেজার। মানুষ ওখান থেকে উধাও হয়ে যায়। মন্টানায় ব্যবসা শুরু করতে যাচ্ছে ও, তাড়াতাড়ি বলল সুজান। গুছিয়ে নেয়ার জন্যে যেতে হয়েছে ওকে। কাজ শেষ হলেই আমাকে নিতে ফিরে আসবে ও। পার্সের দিকে হাত বাড়ালো। তাড়াতাড়ি খোলার চেষ্টা করতে গিয়ে তাল হারিয়ে ফেলল। ওর পার্টনারের লেখা চিঠি আছে এখানে, ওর কথার সত্যতার প্রমাণ। চিঠিটা হোটেল ম্যানেজারের দিকে বাড়িয়ে দিল সুজান। একটু ইতস্তত করে সেটা নিল সে। কাগজটার ভাঁজ খুলে এক পলক তাকিয়েই মাথা নাড়ল। কন্ডন নামে এক লোক লিখেছে চিঠিটা। গ্রেট পেন্স নামে একটা জায়গায় তোমার স্বামীর সঙ্গে মিলিত হবার কথা লিখেছে সে এখানে। ওখানেই ব্যবসা শুরু করতে যাচ্ছে ওরা, আমার স্বামী আর মিস্টার ম্যাট কন্ডর। ম্যাট কন্ডর নামটা কানে যেতেই গায়ের রক্ত যেন শীতল হয়ে এলো রসারের। হোটেল ম্যানেজারের সঙ্গে সুজানের এর পরের কথাবার্তা শুনল কি শুনল না ও, কিন্তু মেয়েটা যখন ডেস্ক থেকে সিটকে সরে এসে ওকে পাশ কাটিয়ে দরজার দিকে এগিয়ে গেল, তখনই আবার সংবিত ফিরে পেল। মেয়েটাকে অনুসরণ করতে গিয়েও বিরত রাখল নিজেকে। দরজার পাশের আর্ম চেয়ারে বসে পড়ল। ম্যাট কন্ডরের কথা ভাবল। আগেই বোঝা উচিত ছিল। ক্যাটল টাউনগুলো আস্তে আস্তে অস্তিত্ব হারাচ্ছে। এখন আর আগের মতো বিশাল টেইল হার্ড চোখে পড়ে না। টেক্সাস পর্যন্ত পৌঁছে গেছে রেলরোড। এলস ওর্থ, উইসিটা, ডজ, ব্রোকেন লান্সের মতো বুম টাউনগুলো এখন শান্ত ফার্মিং কমিউনিটিতে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে ওসব শহরে। সীমান্ত দূরে সরে গেছে। এখন কেবল উত্তর পশ্চিমে অচেনা এলাকা রয়েছে। রেল রোড এখন ডাকোটা আর মন্টানা টেরিটরিদের দিকে এগিয়ে যাচ্ছে। সভ্যতা এগিয়ে যাচ্ছে ওদিকে। নতুন বুমটাউনের জন্ম হচ্ছে। পশ্চিম আর দক্ষিণ পশ্চিমের বুমটাউনগুলোকে খুবলে খাওয়া শকুনের দল এখনও বেঁচে আছে। আকাশে তাদের স্বগোত্রীয়দের মতোই অনেক দূর থেকে শিকার দেখতে পায় তারা। উত্তর পশ্চিমে বুমটাউন গড়ে উঠতে থাকলে বদমাশের দল ওদিকেই যাবে। জেমস ফেনিমোর ফেল যেন কি বলেছিল রসারকে? গ্রেট প্রিন্স 1886 সালে পশ্চিমের সেরা বুমটাউনে পরিণত হতে যাচ্ছে। ম্যাট কন্ডরকে পাওয়া যাবে ওখানে। সেন্ট পল হোটেল থেকে বেরিয়ে আসার সময় অশ্রু ছিল না সুজানের চোখে। ভোরবেলায় গি টাভেনারের অপেক্ষায় থাকতে অশ্রু শুকিয়ে গেছে ওর। টাভেনার ওকে পরিত্যাগ করেছে বোঝার পর সকালে শেষবারের মতো কেঁদেছিল। আর কিছু করার নেই বলেই হোটেল ছেড়ে বেরিয়ে এসেছে সুজান। নিজের কামরায় ফিরে যাবার অনুমতি মিলবে না। মালপত্রও বের করে আনতে দেবে না ওরা। পথের শেষ প্রান্তে পৌঁছে গেছে ও। বর্তমান অনিশ্চিত অবস্থা থেকে মুক্তির কোনো উপায় নেই। নিজের বাড়ি থেকে 500 মাইল দূরে এক সীমান্ত শহরে নিঃসঙ্গ অসহায় অবস্থায় আটকা পড়ে গেছে। এমন পরিস্থিতিতে পুরুষ মানুষের পক্ষে হয়তো টিকে থাকা সম্ভব। কোনো একটা কাজ জোগানো কিংবা নিদেন পক্ষে ভিক্ষে করে হলেও বাঁচতে পারবে পুরুষ। প্রয়োজনে চুরি করবে। কিন্তু একজন মেয়ে, সুজান টাভেনারের মতো একটা মেয়ের পক্ষে কেবল নদীতে ঝাঁপিয়ে পড়াই সম্ভব। নদীর দিকেই এগিয়ে গেল সুজান। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই ডানে খানিকটা দূরে রেল রোডের শেডগুলো দেখতে পেল। কি করতে যাচ্ছে বোঝার আগেই ডিপোতে ঢুকে টিকিট কাউন্টারের দিকে এগিয়ে গেল। শিকাগোর ভাড়া কত? টিকিট ক্লার্ক প্রশ্ন ভরা দৃষ্টিতে তাকাতেই কোনো মতে বলল, $12.5।
বলে টিকিটের দিকে হাত বাড়ালো ক্লার্ক, কিন্তু তাড়াতাড়ি কাউন্টার থেকে সরে এলো সুজান। $12.5, $1200 সমান। ব্যাগ হাতড়ে মাত্র 85 সেন্ট পেল। ট্রাভেনার পয়সাগুলো নেয়ার প্রয়োজন মনে করেনি। একটা সোনার রিংও পেল, ওর বিয়ের আংটি। শিউরে উঠল সুজান। ঘড়িটা সেন্ট লুইতে বিক্রি করে দিয়েছিল ট্রাভেনার। ডিপো থেকে বেরিয়ে এসে রাস্তার উল্টো দিকের দোকানগুলোর দিকে তাকালো সুজান। একটা দোকানে চোখ আটকে গেল। সোনালি রঙের 3টা বল ঝুলছে ওটার দরজায়। জানালার কাছে লেখা নর্থ স্টার লোনস। রাস্তা পেরিয়ে দোকানটার সামনে দিয়ে একবার হেঁটে গেল সুজান। তারপর ফিরে এসে ঢুকে পড়ল ভেতরে। দাড়িওয়ালা এক লোক রয়েছে কাউন্টারের পেছনে। কিছু বিক্রি করতে চাও? সুজানের চেহারায় ক্ষোভের ছাপ লক্ষ্য করে সাবধানে জিজ্ঞেস করল সে। হ্যাঁ, আমার বিয়ের আংটি। হাত বাড়িয়ে দিল লোকটা। আংটিটা দিল সুজান। এক পলক দেখল কেবল দোকানি। দুঃখিত ম্যাম, ওটা নেবে না তুমি? ম্যাডাম, শান্ত কণ্ঠে বলল দোকানি, আমি সব কিছুরই বেচা কেনা করি। সব জিনিসই কোনো না কোনো সময় কারো না কারো কাজে লাগে। আমি দুঃখ প্রকাশ করেছি কারণ আমার ধারণা আংটিটাকে অনেক দামি মনে করে বসে আছো তুমি, কিন্তু আসলে তা নয়। কত হবে এটার দাম? তোমার কাছে কত জানি না, হয়তো অমূল্য। আমার কাছে এটা এক টুকরো তামা, সোনার প্রলেপ দেয়া। 50 সেন্টের বেশি দিতে পারবো না। কুকড়ে গেল সুজান। মনের গভীরে জেগে ওঠা ক্ষীণ আশাটা এক ফুৎকারে নিভে গেল। এখন আর নদী ছাড়া উপায় নেই কোনো। ধন্যবাদ বলল, কিন্তু 50 সেন্টে আমার সমস্যা মিটবে না। দুঃখিত। সুজান সরে আসার উপক্রম করতেই হাত উঁচু করল দোকানি। তোমার গলার লকেটটা হয়তো। থেমে একটু ইতস্তত করে অবশেষে ঘুরে দাঁড়ালো সুজান। গলা থেকে লকেটটা খুলে নিল। 18তম জন্মদিনে বাবা মা দিয়েছিল ওকে এটা। লকেট পরীক্ষা করলো দোকানি। চমৎকার জিনিস, অবশেষে বলল সে। $20 দিতে পারি। ইতস্তত করল সে, কিংবা $25। কয়েক মিনিট বাদে আবার রেলরোড ডিপোতে ফিরে এলো সুজান। ওকে চিনতে পারল টিকিট বিক্রেতা। শিকাগোর টিকিট চাই? না, আমি মন্টানার টিকিট কিনতে চাই। গ্রেট প্লেইনস, মন্টানা। শেষ প্রান্ত পর্যন্ত যায় না ট্রেন। এবছরের শেষ নাগাদ হয়তো যাবে, কিন্তু আপাতত বড়জোর উলফ পয়েন্ট পর্যন্ত যাবার টিকিট দিতে পারি তোমাকে। $14.25 লাগবে। উলফ পয়েন্ট থেকে গ্রেট প্লেইনসে কিভাবে যাব? স্টেজ কোচ ম্যাম। স্টেজের ভাড়া কত? $10 জোগাতে পারবেও। তারপরও হাতে $1.60 থাকবে। উলফ পয়েন্টের টিকিট কেটে ঘণ্টাখানেক পর ট্রেনে উঠে বসল সুজান। জেমস ফেনিমোর ফেলের পাইন প্যানেলড অফিসে ঢুকলো ডেভিড রসার। খুব বেশি যদি দেরি হয়ে না থাকে বলল, গ্রেট প্লেন্সের কাজটা নিতে চাই আমি। চিন্তিত চেহারায় রসারের দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকলো ফেল। তোমার মত বদলানোর কারণ জানতে চাইব না, কাজটা তোমাকেই দিচ্ছি। একটু ইতস্তত করল সে। তারপর ডেস্কে রাখা এক গাদা কাগজের দিকে হাত বাড়ালো। একটা হলদে কাগজ খুঁজে বের করলো। গ্রেট প্লেন্স থেকে আজ সকালে একটা টেলিগ্রাম এসেছে। এতে দেখা যাচ্ছে সচেতন একদল নাগরিক শহর ও কাউন্টি সংগঠিত করে নির্বাচন অনুষ্ঠিত করেছে। নির্বাচনের ফলাফল জানতে চাও? না, সোজাসাপটা বলল রসার। এ পর্যন্ত যত শহরে গেছি সবখানেই অমন নির্বাচন হতে দেখেছি। মাঝে সাঝে ফলাফল ভালো হয়। টেলিগ্রামটার দিকে এক নজর তাকালো ফেল। ওয়েস পার্কারের নাম শুনেছ কখনো? মনে হয় না। নয়া কাউন্টি শেরিফ সে। জোশুয়া মুডি নামে গ্রেট প্লেন্সের এক হোটেল মালিক হয়েছে ওখানকার মেয়র।
মার্কট নামে এক লয়ার জাজ হিসাবে নির্বাচিত হয়েছে। সিটি কাউন্সিল ম্যানের সংখ্যা ওখানে 4। একটু থামলো ফেল। কেনেথ, রুড, হ্যারোল্ড প্রাইস, ফ্রেড ওয়াগনার আর ম্যাট কন্ডর। 8-9 বছর আগে উইসিটায় একটা হোটেল ছিল রুডের, বলল রসার। ডস সিটির শর্ট কার্ডম্যান ছিল প্রাইস, তবে ফ্রেড ওয়াগনারকে আমি চিনি না। এখানে দেখা যাচ্ছে একটা সেলুনের মালিক সে। অবাক হবার কিছু নেই। গ্রেট প্লেন্সের মার্শালের নাম শুনলে কি অবাক হবে তুমি? জন হন সিঙ্গার। বোঝা যাচ্ছে। শেষবারের মতো দাও মারার মতলব বাড়ছে ওরা। কাজটা এখনো চাও? মিস্টার ফেল সহজ কণ্ঠে বলল রসার। খামোখা অন্ধকারে ঢিল মারছি আমরা। ম্যাট কন্ডার গ্রেট প্লেন্সে আসে জেনেই কাজটা নিতে রাজি হয়েছি আমি। কথাটা তোমার জানা আছে। আঙুল দিয়ে টেবিলে তাল ঠুকতে লাগলো ফেল। কাউন্সিল সদস্যরা সেলুন কিপার আর গ্যাম্বলার। টাউন মার্শাল একটা জঘন্য পিস্তলবাজ। মনে হয় গ্রেট প্লেন্সে তোমাকেই আমার প্রয়োজন। মন্টানার উদ্দেশ্যে কখন রওনা হতে পারবে তুমি? আগামীকাল। মিসিসিপি পেরিয়ে এসে ব্যস্ত শহর সেন্ট অ্যান্টনিতে কয়েক মিনিটের জন্য থামল ট্রেনটা। তারপরই সমতল জমিনের উপর দিয়ে ছুটল দ্রুত বেগে। এখানে ওখানে প্রায় রোদের মতো বড় আকারের জলাশয় দেখা যাচ্ছে। চকচক করছে ওগুলোর জল। ইতিউতি ফার্ম স্ট্রিট চোখে পড়ছে। অবশ্য অচিরেই নিবিড় বনের শুরু হয়ে গেল। সন্ধ্যার আগে আধ ঘন্টার জন্যে যাত্রাবিরতি করল ট্রেনটা। ফার্গো ডিপোর একটা অংশের ডাইনিং রুমে হুড়মুড় করে গিয়ে ঢুকলো যাত্রীরা। 50 সেন্টের বিনিময়ে সারাদিনের খাবার সেরে নিল সুজান টাভেনার। ফার্গোতে বেশ কিছু যাত্রী নেমে গেছে বটে, তবে নতুন যাত্রীরাও উঠেছে। ডাকোটার সমতলের উপর দিয়ে আবার ছুটতে শুরু করলো ট্রেনটা। অভিবাসী নারী, পুরুষ আর শিশুরাও রয়েছে ওটায়। অনেকেই হয়তো ইউরোপ থেকে যাত্রা শুরু করার পর আর পোশাকও বদলায়নি। সর্বত্র নোংরা মানুষের ভিড়, ভারী নিঃশ্বাস, নাক ডাকার শব্দ আর বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায়। কেউ কেউ মৃদু শব্দ তুলে নড়াচড়া করছে যার যার আসনে। দীর্ঘ এবং অস্বস্তিকর একটা রাত। পরদিনটা আরও খারাপ গেল সুজান টাভেনারের। একটা ডিপো লাঞ্চরুমে নাস্তা করার সময় দেখল আর মাত্র 25 সেন্ট অবশিষ্ট আছে ওর পার্সে। ওই দিন আর কিছু খাওয়া হলো না। গভীর রাতে উলফ পয়েন্টে পৌঁছার পর সকাল অবধি অভিবাসীদের সঙ্গে ডিপোতেই রয়ে গেল। খাবার ছিল অভিবাসীদের কাছে, ওর ছিল না। পার্থক্য এটাই। পুরুষরা শহর থেকে রুটি, সসেজ আর মাংস নিয়ে ফিরে এলো। নিজেরা খেলো, গোগাসে গিলতে দেখলো বাচ্চাদের। তাকিয়ে তাকিয়ে দেখলো সুজান। সকালে স্টেজ কোচের টিকিট কাটলেও মূল্যবান 25 সেন্ট নষ্ট করল না সে। একটা কাহিল চেহারার রিলে স্টেশনে থামলো স্টেজ কোচ। অন্য যাত্রীরা প্লেট ভর্তি বিশ্রী চেহারার বিন খেলো। খিদে না থাকার ভান করল সুজান, কিন্তু দুপুর পেরোতেই দুর্বল বোধ করতে লাগলো। রাতে কোচে ঘুমালো সে। দুলনির চোটে হাড়গোড় সব ব্যথা হয়ে গেল। পরদিন সকালে খাবারের আমন্ত্রণ জানালো ওকে স্টেজ ড্রাইভার। ও প্রত্যাখ্যান করায় শেষে একটা আপেল কিনে দিল। খাবার ইচ্ছা নেই এমনি ভাব করে বিচিশুদ্ধ আপেলটা খেয়ে ফেলল, কিন্তু পরে প্রায় গোটা আপেলটাই বমি করে দিল। অন্ধকার মেলানোর অনেক পর অবশেষে গ্রেট প্লেন্সে পৌঁছালো স্টেজ কোচ। কোনো মতে হোটেলে গিয়ে উঠল সুজান। একটা চেয়ারে বসে পড়ল ধপ করে।
হোটেল মালিক এগিয়ে না আসা পর্যন্ত আর নড়ল না। আমি মিসেস গি টাভেনার। সব আত্মবিশ্বাস একত্রিত করে কোনো মতে বলল সুজান। মৃদু শীষ দিয়ে উঠল হোটেল মালিক। মিস্টার টাভেনারকে চেনো? সাগ্রহে জানতে চাইল সুজান। নিরাসক্ত চেহারায় মাথা দোলালো লোকটা। গত রাতে এসেছে, প্লেজার প্যালেসে আছে। কোথায় সেটা? মানে প্লেজার প্যালেস? রাস্তারও মাথায়। কিন্তু তুমি নিশ্চয় ওখানে যাবার কথা ভাবছ না? কেন নয়? গম্ভীর চেহারায় চোখ কোঁচকালো হোটেল মালিক। ওটা যে সেলুন আর গ্যাম্বলিং হল, তুমি জানো না? অবশ্যই। আমার স্বামী ওখানকার একজন পার্টনার। পার্টনার? আমি তো জানতাম সে ফারো ডিলারদের একজন। ফারো মানে কি কোনো রকম জুয়া? মিসেস টাভেনার বলল মুডি। আমি বরং তোমার স্বামীকে বলে আসি যে তুমি এসেছো। এখন বরং তুমি তার কামরায় চলে যাও। উঠতে গিয়ে সুজান দেখল ওর কষ্ট হচ্ছে। সাহায্যের হাত বাড়িয়ে দিল হোটেল মালিক। মনে মনে কৃতজ্ঞ বোধ করল। লোকটা ওকে ছেড়ে দিতেই টলতে শুরু করলো ওর শরীর। স্টেজ কোচের যাত্রাটা খুবই ক্লান্তিকর। আমি তোমাকে উপরে পৌঁছে দিচ্ছি। লোকটার সঙ্গে এগোতে গিয়েও থমকে দাঁড়ালো সুজান। কামরার কথা বললে না? হ্যাঁ, আমি বড্ড ক্লান্ত। আলাদা একটা রুম কি দেয়া যাবে আমাকে? স্থির দৃষ্টিতে ওকে জরিপ করল মুডি। তারপর ডেস্কের পেছনে গিয়ে কি চলটগুলো পরখ করে একটা চাবি নিয়ে ফিরে এলো আবার। 7 নম্বর রুম, বলল সে। টাভেনারের পাশের রুম হলেও মাঝখানে কোনো দরজা নেই। তাতে কোনো অসুবিধা নেই মিস্টার মুডি। তোমাকে অনেক ধন্যবাদ। 1 ঘন্টা পর নক না করেই সুজানের রুমে ঢুকলো টাভেনার। পোশাক পরা অবস্থাতেই বিছানায় শুয়েছিল। ডান হাতটা মুঠি পাকানো। অ্যানকে উঠে দাঁড়াতে দেখল টাভেনার। আমার পিছু নিয়েছ তুমি? বাড়ি যাবার উপায় ছিল না আমার। বাড়ি ফিরে গেলেই ভালো করতে। হয়তো, অবিচল কণ্ঠে বলল সুজান। কিন্তু তোমাকে বিয়ে করার সময় ভুলটা তোমার। গি, আবেদনের সুরে বলল সুজান। সেন্ট পলে মান সম্মান সব খুইয়েছি আমি। আমার কাছে কিছু নেই, কিচ্ছু না। কিন্তু টাকা পয়সা ছিল বোঝা যাচ্ছে। নাক ছিটকালো টাভেনার। আমার পিছু নিতে দেরি করনি। টাকা পয়সা ছিল না, মা বাবার দেয়া লকেটটা বিক্রি করতে হয়েছে। শুরু হয়ে গেল টাভেনারের চোখজোড়া। আরও অলংকার আছে নাকি? জাপটে ধরে রাখা পাশটা খুলল সুজান। খালি এটা। একটু যেন বিব্রত হলো টাভেনার। যাক, এসেই যখন পড়েছ। 2 চোখ দিয়ে সুজানকে মাপল সে। স্বীকার করতেই হবে, সেন্ট পল ছাড়ার পর এত সুন্দর জিনিস আর দেখিনি। ঠোঁটজোড়া ফাঁক হয়ে আছে। সুজানের দিকে পা বাড়ালো টাভেনার। পিছু হটল সুজান। না, মৃদু কণ্ঠে বলে উঠল। তুমি আমার স্ত্রী। হিংস্র কণ্ঠে কথাটা বলে সুজানের বাহু আঁকড়ে ধরল টাভেনার। 6। গ্রেট প্লেন্সে স্টেজ কোচ থেকে নেমে রাস্তার এমাথা ও মাথায় নতুন গড়ে ওঠা রংহীন দালান কোঠাগুলোর দিকে তাকালো রসার। মনে মনে ভাবল, এখানেই কি শেষ কাঠটা খেলতে যাচ্ছে ও? রাস্তাটা প্রায় 2 ব্লক সমান লম্বা। 2 প্রান্তে বাড়ি তৈরির কাজ চলছে। বড় শহরই হতে যাচ্ছে গ্রেট প্লেন্স। রেল লাইন এ পর্যন্ত আসতে এখনো কয়েক মাস। কিন্তু ইতোমধ্যে 200-রও বেশি দালান উঠে গেছে। বেশিরভাগই ব্যবসা প্রতিষ্ঠান। মালিকেরা অপেক্ষা করছে রেল রোড নতুন ব্যবসা নিয়ে আসবে তাদের জন্যে। আসবে মানুষ, সমৃদ্ধি, আর সেই সঙ্গে হয়তো মৃত্যু। বোট থেকে মালপত্র নামাচ্ছিল স্টেজ কোচ ড্রাইভার। রসারের ব্যাগটা ওর পায়ের কাছে ফেলল সে। ব্যাগটা তুলে ঘুরে দাঁড়ালো রসার। কয়েকশো গজ দূরে দাঁড়ান লম্বা চ্যাপ্টা আকারের রেলরোড ডিপোটা চোখে পড়ল ওর। দালানটার চারপাশে কাঠের বাক্স, যন্ত্রপাতি, রসদপত্র সহ নানান জিনিসের পাহাড়।
আবার পিছনে ফিরল রসার। মাঝারি আকারের একটা দোতলা দালান দেখতে পেল এবার। সামনে একটা সাইনবোর্ড লাগানো, মাউন্টেন হোটেল। এগিয়ে গিয়ে ভেতরে ঢুকে পড়ল রসার। একটা রুমই খালি আছে, জানালো ক্লার্ক। দৈনিক $3 ভাড়া, চাদর সহ বিছানার জন্যে আলাদা টাকা দিতে হবে। চাদর লাগবে না, জানিয়ে দিল রসার। ব্যাগসহ নিজের রুমে চলে এলো ও। 6 ফুট বাই 10 ফুট একটা ঘর। ক্লোজিটের বদলে দুটো পেরেক রয়েছে দেয়ালে। একটা আয়রন কট, পিসার আর বাউল সহ ও ওশ এন্ডান ও ওয়াশ স্ট্যান্ড আর একটা পিঠ সোজা চেয়ার দেখা যাচ্ছে। বিছানায় আর্মি ব্ল্যাঙ্কেট, অনেকদিন ধোয়া হয়নি। ব্যাগ থেকে জিনিসপত্র বের করলো রসার। কার্টিস বেলটা কোমরে বেঁধে নিল। হোলস্টারের ডগাটা বাঁধল উরুর সঙ্গে। এবার নেভিকোলটা পরখ করে দেখল। গত 6 মাস এটা ব্যবহার করেনি, কিন্তু তা সত্ত্বেও আগের মতোই মসৃণভাবে মানিয়ে গেল ওর হাতে। হেয়ার ট্রিগার অ্যাকশন নিয়মিত তেল দিয়ে রেখেছে এতদিন। সহজ ভঙ্গিতে রিভলভারটা হোলস্টারে রেখে ফার্স্ট ড্রয়ের চেষ্টা করলো রসার। যেন লাফিয়ে হাতে উঠে এলো অস্ত্রটা। তবু ভুরু কুঁচকালো রসার। সময় জাকিয়ে বসতে চাইছে ওর দেহে। এলস ও ওর্থ। ওগালালার মার্শাল থাকতে যেমন রিফ্লেক্স ছিল, এখন আর তেমন নেই। কত বছর আগের কথা সেটা? অনেক। হোটেল রুম ছেড়ে বেরিয়ে এলো রসার। নেমে এলো রাস্তায়। হোটেলের সামনে দাঁড়িয়ে ট্রাফিক দেখতে লাগলো। রেলরোডটায় যন্ত্রপাতি, খাদ্য আর রসদ বোঝাই ওয়াগন, ঘোড়সওয়ার, সুইট ও ওটোর কান্ট্রি থেকে আগত ট্র্যাপার, সাদা মানুষের পোশাক পরা ইন্ডিয়ান, বিভিন্ন বোমটাউন থেকে আসা কঠিন চেহারার মানুষ, একহারা গরনের রেঞ্জ রাইডার, সাগর পেরিয়ে আসা লালচে চেহারার মানুষ। রেল রোডের কাজ করতে এসেছে আইরিশরা, খনিতে কাজ করার জন্যে কর্নিশম্যান, নিজের দেশের সঙ্গে মিল থাকায় বসতি করতে এসেছে সুইড আর নরওয়েজিয়ানরা। কয়েক দরজা দূরে বড়সড় একটা দোতলার দালানের দিকে চোখ গেল রসারের। রাস্তা বরাবর সেদিকে এগিয়ে গেল ও। একটা সাইনবোর্ড দেখতে পেল, মন্টানা প্লেজার প্যালেস। বড় লেখাটার ঠিক নিচে কালো হরফে লেখা রয়েছে ম্যাট কন্ডর। ভিতরে ঢুকে পড়ল রসার। সেলুন, ড্যান্স হল আর গ্যাম্বলিং ক্যাসিনোর মিশেল জায়গাটা। একসঙ্গে 12টা গেম চলার মতো যথেষ্ট বড়। অতিথিদের জন্যে বাড়তি টেবিলও আছে। কামরার 3 দিক জোড়া ব্যালকনি দরজা সহ। 8টা দরজা গুনল রসার। হ্যাঁ, ম্যাট কন্ডর নিজেকে ছাড়িয়ে গেছে। লম্বা বারের পেছনে 2জন বারটেন্ডার রয়েছে। আরও পরে রেলরোড যখন গ্রেট প্লেন্সে পৌঁছে যাবে, 7-8 জন লোক থাকবে ওখানে। সেভাবেই তৈরি করা হয়েছে বারটা। বারটেন্ডারদের একজন ব্রোকেন ল্যান্সেও ম্যাট কন্ডরের দোকানে কাজ করত। একটা গ্লাস মুছছিল সে। হঠাৎ ডেভিড রসারের উপর চোখ পড়ল তার। হাতের গ্লাসটা পড়ে ঝনঝন শব্দে ভেঙে গেল। হ্যালো পিটার, নিরাবেগ কণ্ঠে বলল রসার। মিস্টার কন্ডর নেই এখানে, হড়বড় করে বলে উঠল বারটেন্ডার। শহরের বাইরে আছে। মাথা দোলাল রসার। ঠিক আছে, আমি এদিকেই আছি কটা দিন। আধপাক ঘুরে সেলুনটা দেখল। তোমাদের জায়গাটা চমৎকার। জুৎসই জবাব খুঁজে পেল না বারটেন্ডার। আরেকটা গ্লাস মশার জন্যে তুলে নিতে গেল সে, কিন্তু হাতের কাঁপুনির ঠেলায় পারল না। আবার মাথা দুলিয়ে দরজার দিকে এগুলো রসার। ও দরজা দিয়ে বের না হওয়া পর্যন্ত তাকিয়ে থাকলো পিটার। পরক্ষণে চেঁচিয়ে উঠল কর্কশ কণ্ঠে, সিম! একহারা গরনের শীতল দৃষ্টি এক লোক এগিয়ে এলো।
এইমাত্র যে লোকটা বেরিয়ে গেল, বলল বারটেন্ডার। আবার যদি আসে তার উপর নজর রাখবে। যদি জানের মায়া থাকে তো খেয়াল রেখো। ওল্ড ম্যানের কথা বলছো? সহজ কণ্ঠে জানতে চাইল সিম। কেউ কেটা নাকি? উপর নিচ মাথা দোলালো পিটার। ডেভিড রসার। মৃদু শীষ দিয়ে উঠল সিম অ্যাকেন্স। কি বললে? রসার? ঢোক গিল বারটেন্ডার। ওগালালার ব্রোকেন লাঞ্চে ডেভিড রসার। জুয়ার টেবিলের দিকে খেয়াল রাখাই সিম অ্যাকিন্সের কাজ। ঠোঁট চাপল সে। দু এক মুহূর্ত বাদে সেলুন থেকে বেরিয়ে গেল। মন্টানা ব্লেজার প্যালেসের বাইরে এসে রাস্তার উল্টো দিকে একটা চৌকো লগ বিল্ডিং দেখতে পেল রসার। একটা জানালায় লোহার বার দেখা যাচ্ছে। দরজার পাশে সদ্য রং করা সাইনবোর্ডে লেখা শেরিফ। রাস্তা পেরিয়ে লগ বিল্ডিংয়ের ভেতরে ঢুকলো। একটা প্লাঙ্ক ডেস্কের পেছনে বসে রয়েছে সিপসিপে গরনের 6 ফুটেরও বেশি লম্বা এক লোক। তার সামনে জোড়া খোলা একটা রাইফেল পড়ে আছে। ভারী আট ভুজাকৃতি ব্যারেলের ভেতরে চোখ কুঁচকে তাকিয়ে আছে সে। রাইফেল ব্যারেলটা নামিয়ে রাখলো লোকটা। রসারের সঙ্গে দৃষ্টি বিনিময় হলো। তুমি শেরিফ? জিজ্ঞেস করলো রসার। ঠিক ধরেছ, উঠে দাঁড়ালো শেরিফ। আমার নাম পার্কার, ওয়েস পার্কার। ডেভিড রসার, হাত বাড়িয়ে দিয়ে বলল রসার। হাত বাড়িয়েও থমকে গেল শেরিফ। ডেভিড রসার? হ্যাঁ। মৃদু শীষ দিয়ে উঠল পার্কার। শেরিফের চাকরি নেওয়াটা বোধহয় ঠিক হয়নি। চাকরিটাতে এমনি কিন্তু টাকা পাওয়া যায়, যদি ফি অফিস হয়। না মানে চাকরিটা ঠিকই আছে, কিন্তু পার্কারের কপালে কুঞ্চন তৈরি হলো। এদিক দিয়ে কোথাও যাচ্ছ তুমি নাকি? মাথা নাড়ল রসার। কিছুদিন থাকবো বলে ভাবছি। আবার কুঁচকে গেল শেরিফের কপাল। সপ্তাহ 2 আগে এলে হয়তো আমার ব্যাসটা তুমিই পেতে, কিংবা মার্শালেরটা, যদি তুমি চাইতে আর কি। কোনোটাই প্রয়োজন নেই আমার। অন্যরা যে কারণে নতুন দেশ নতুন জায়গায় যায়, আমিও ঠিক সেই কারণে গ্রেট প্লেন্সে এসেছি। রসারের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকালো শেরিফ। তুমি ফার্মার, রানচার? আজীবন ঘোড়া পোষার স্বপ্ন দেখেছি আমি। পার্কারের চেহারায় কুঞ্চন রয়ে গেল। লম্যানদের কখনো নিজের পেশা ছাড়ার কথা শুনিনি আমি। সাধারণত সাধারণত তারা খুন হয়, শান্ত কণ্ঠে বলল রসার। বাইরের সাইড ও ওকে পদশব্দ শোনা গেল। আনুমানিক 25 বছর বয়সের এক তরুণ পা রাখল শেরিফের অফিসে। বাদামি কাগজের একটা সিগারেট ঝুলছে তার ঠোঁটে। মাথায় স্টেটসন পেছনে ঠেলে দেয়া। চোখ জোড়া কুঁচকে থাকায় সরু রেখার মতো লাগছে। আমাদের মার্শাল, বলল ওয়েস পার্কার। জনি হর্ন সিঙ্গার। জনি, এ হচ্ছে ডেভিড রসার। নিরাসক্তভাবে রসারকে মাপল হর্ন সিঙ্গার। কিঞ্চিত প্রসারিত হলো তার চোখজোড়া। তোমাকে দেখে কিন্তু তেমন কিছু মনে হয় না, বলল সে। সাবধানে পার্কার বলল, এখানে রাঞ্চ করতে যাচ্ছ? নিশ্চয়, অবহেলার সঙ্গে বলল হর্ন সিঙ্গার। রসারের নিচু করে বাঁধা নেভি গানটার দিকে ইশারা করল। শুনেছিলাম ওটা ঝোলানো নাকি বাদ দিয়েছ তুমি? এখনো না, বলল রসার। বেশ, এদিকটায় একটু সাবধানে থেকো ওল্ড ম্যান, বিশ্রী ভঙ্গিতে বলল হর্ন সিঙ্গার। জানো তো বুকে ব্যাজ নেই তোমার? শেরিফের দিকে তাকালো রসার। পরে দেখা হবে, বলল। তারপর হর্ন সিঙ্গারকে পাশ কাটিয়ে বেরিয়ে এলো। শেরিফের উদ্দেশ্যে হর্ন সিঙ্গার বলল, এ যে দেখছি বুড়ো। বুড়ো জনি? হ্যাঁ, ওর বয়স
33-34 হতে পারে। এতদিন তুমি বেঁচে থাকার আশা করো? আশা করি শেরিফ, উদ্ধত স্বরে বলল হনসিঙ্গার। আশা করি। 7, রাস্তা ধরে হাঁটতে হাঁটতে একটা লিভারি স্টেবলের সাইন দেখতে পেয়ে প্রশস্ত দরজা গলে ভেতরে ঢুকে পড়ল। একটা চমৎকার বেয়ে গেল্ডিংয়ের পা আশ্রে দিচ্ছে মালিক। কয়েক ঘন্টার জন্যে একটা ঘোড়া দরকার আমার। তাকে বলল ও, ভাড়া দিতে পারবে? পারবো, কিন্তু আমি বিক্রির পক্ষপাতী। এটাকে নেবে $150? আরও $20 দিলে ভালো একটা স্যাডলও পাবে। আমি বরং ভাড়াই নেব। টাকার অভাব? চাকরি করবে নাকি? লোক দরকার আমার, কিন্তু এখানে কেউ কাজ করতে চায় না। ওদিকটায় আমার কিছু জমি আছে, বলল রসার। সেজন্যই ঘোড়া নিতে চাইছি। জায়গাটা চেনা দরকার। কোটের ভেতরের পকেট থেকে জমির দলিলটা বের করলো। তুমি হয়তো সেকশন 88 এর পদ বাতলে দিতে পারবে। খুব সহজে। সেকশন 88 এর কোন অংশ? পুরোটাই। হঠাৎ কৌতূহলী হয়ে উঠল লেবারিম্যান। মাত্র শহরে এসেছ, সকালের স্টেজে। টাকার টানাটানি চলছে বললে না? না, আমি বলিনি। বলেছ তুমি। ঠিক, আমিই বলেছি। আমি জমি কেনার চিন্তা করছি। তোমার সেকশনটা কেনার প্রস্তাব দিচ্ছি। না দেখেই? দেখেছি। জমিটা চমৎকার। 640 একর না? $1000 দেব। জমিটা শুধু চমৎকার নয়। হ্যাঁ, তা ঠিক। ঘোড়া চড়ানোর জন্যে জমি দরকার আমার। রাজি তুমি? ঠিক তা নয়, বলল রসার। কে জানে ওখানে সোনার খনি টনি আছে কিনা। আরে, ও ব্যাপারে আমি নিশ্চিত। না দেখেই জায়গাটা কিনেছ তুমি, তার মানে তেমন কিছু আশা করনি। $1000 তোমার পছন্দ হওয়ার কথা। পছন্দ হয়েছে, সেজন্যই জায়গাটা একবার দেখা দরকার মনে করছি। 1200? না। লম্বা করে দম ছাড়ল লিভারিম্যান। চেষ্টা করে দেখলাম আর কি। ঠিক আছে মিস্টার, তোমার জমিটা এখান থেকে 2 মাইল দক্ষিণে আর 1 মাইল পশ্চিমে। আমার কাছে যখন বেচবে না, তাই বলছি। এ তল্লাটের সবচেয়ে সেরা জায়গাটা পেয়েছো তুমি। মন্টানায় এত ভালো মাটি কমে আছে। ঘাসগুলো এখন প্রায় 1 ফুট লম্বা হয়ে গেছে। ছোট একটা ঝর্ণা আর বয়ে যাচ্ছে জমিটার মাঝখান দিয়ে। শুধু তাই নয়, জায়গাটা সুরক্ষিত। এখন থেকে 5 বছরের মধ্যে গ্রেট প্লেন্সে তোমার দোরগোড়ায় পৌঁছে যাবে। জমিটা ধরে রেখো ম্যান। সোনার খনির চেয়েও দামি ওটা। কালে অনেক টাকা জোগাবে তোমাকে। বিস্মিত হয়েছে রসার। জিম ফেল কি জানতো এমন একটা জমি ওকে লিখে দিচ্ছে সে? একটা স্যাডল এনে গেল্ডিংয়ের পিঠে চাপিয়ে দিল লিভারিম্যান। এখন সেরা 1 বর্গমাইল জমির মালিক তুমি। তোমাকে বিশ্বাস করতে যাচ্ছি আমি। ঘোড়া আর স্যাডলটা তোমার। হাতে যখন টাকা আসবে, তখন দাম মিটিয়ে দিও। একটু ইতস্তত করে মাথা দোলালো রসার। ঠিক আছে, কিন্তু আমি গুছিয়ে না ওঠা পর্যন্ত তোমাকে এই ঘোড়াটার যত্ন নিতে হবে। তাই হবে। স্যাডলটা শক্ত করে বাঁধল লিভারিম্যান। বিডল পরিয়ে তারপর লাগাম তুলে দিল রসারের হাতে। স্যাডলে উঠে বসল। আড়ষ্ট পেশিতে টান পড়ায় চোখ মুখ কুঁচকে উঠল। লিভারি স্টেবল থেকে বেরিয়ে এলো। একটা এবড়ো খেবড়ো টেইল ধরে দক্ষিণে এগোলো রসার। 2 মাইল এগোনোর পর মাটিতে পোতা দুটো স্টেক দেখতে পেল। একটাই লেখা সেকশন 90। প্রথমটার প্রায় 50 ফুট দক্ষিণে আরেকটা লেখা 89। বোঝা যাচ্ছে স্টেক জোড়ার মাঝখান দিয়ে একটা রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে। টেইল ছেড়ে ঘাসে ঢাকা ক্রমশ নিচু হয়ে যাওয়া জমিনের উপর দিয়ে আগে বাড়ল ও। মাইলটাক সামনে এগোনোর পর কটনউডের একটা জটলা চোখে পড়ল। তারপরেই লম্বা পাইনের সারি।
ডান দিকে খানিক দূরে আঁকাবাঁকা জলধারা দেখতে পেল। সমৃদ্ধ সবুজ জমি, পানির অভাব নেই। এত ভালো চরণভূমি রসার কখনো দেখেনি। কয়েক মিনিট পর স্যাডল থেকে নেমে মুঠি ভর্তি করে মাটি তুলে নিল। কালো আর্দ্র মাটি। বাড়িয়ে বলেনি লিভারি ম্যান। চোখে পড়ার মতো এ সেকশনের জমি। মাটির উপর একটা স্টেক পড়ে থাকতে দেখল রসার। ওটার গায়ে 88 সংখ্যাটি লেখা। নিজের জমিতে দাঁড়িয়ে আছে বুঝতে পারল ও। চারপাশে নজর চালালো ও। ওই যে কটনউড শাড়ির সীমানায় উহু। নালাটা এঁকে বেঁকে উপর দিকে উঠে পাইনের শাড়ির পাশ দিয়ে এগিয়েছে। ওটাই হবে আসল জায়গা। বাড়ি আর বার্ন তৈরির লগ ওই পর্যন্ত টেনে নিতে হবে, বেশি দূর না। গেল্ডিংয়ের পিঠে চেপে হালকা চালে এগোলো রসার। ঝর্নার 100 গজের মধ্যে পাইন শাড়ির কিনারায় পৌঁছে থামল। এখানে হবে বাড়িটা। পাইনের শাড়ি উইন্ড ব্রেকের কাজ দেবে। এবার দক্ষিণ পশ্চিমে এগোলো। মিনিট 15 বাদে দক্ষিণ পশ্চিমের স্টেকটা পেল। উত্তরে এগোলো তারপর। ঘোড়ার পেট পর্যন্ত গভীর পানি ভেঙে ঝর্ণাটা পার হলো। পোয়া মাইলটাক আগে বাড়ার পর উত্তর পশ্চিমের স্টেকের খোঁজ পেল। এবার নিজের এলাকার দিকে তাকালো ও। গোটা এলাকার অর্ধেকটা জুড়ে গাছপালা, বাকিটা ঘেঁষো জমি। উল্লেখযোগ্য সংখ্যক গরু বা ঘোড়া চড়ানো যাবে এখানে। জমিটা ফসল ফলানোর জন্যেও খাসা, কিন্তু আপাতত তাতে আগ্রহী নয় রসার। প্রথম বছর কিছু গরু আর ঘোড়া আমদানি করবে ও। নিজের বাড়ি বার্ন আর করাল বানাবে। কিন্তু কি দিয়ে? পকেটের $21 দিয়ে? জমির খানিকটা অবশ্য বিক্রি করে দেয়া যায়। চিন্তাটা সঙ্গে সঙ্গে বাতিল করে দিল। জমি বেচবে না। বছরের পর বছর নিঃসঙ্গ জীবন কাটানোর সময় এমনি এক টুকরো জমির স্বপ্ন দেখেছ। তখন পিস্তল ত্যাগ করার জন্যে বেঁচে থাকবে বলে আশা ছিল না। লিসা ব্রেনানের কথা ভাববার সময় এমন একটা জমির চিন্তায় মাথায় থাকত ওর। একটু আগের তপ্ত সূর্যটা যেন এখন অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। শীত ঠেকাতে কোটের বোতাম লাগালো রসার। গ্রেট প্লেন্সে ফিরে এসে লিভারি আস্তবলের সামনে নেমে গেল্ডিংটাকে নিয়ে ভেতরে ঢুকলো। স্টলের অন্ধকার ছেড়ে বেরিয়ে এলো লিভারি ম্যান। যেমন বলেছিলাম তেমন না সেকশনটা। আরও ভালো, ভালো জায়গায় কিনেছ। মাথা দোলালো রসার। এখানে কোনো ব্যাংক নেই। আছে আবার নেই। চার্লি হোডার একটা দালান তুলছে, কিন্তু ইদানিং তাসে মন্দ সময় যাচ্ছে তার। হয়তো দালানের কাজ শেষ হওয়ার পর দেখা যাবে ব্যাংক শুরু করার ক্ষমতা আর নেই। ওকে কোথায় পাওয়া যাবে? হাসল লিভারি ম্যান। আর কোথায়? লেদার প্যালেসে।